ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো আজকের ভিডিও দেখতেই পাচ্ছ আপার প্রাইমারি 2025 সংক্রান্ত ভিডিও। এটা একটা ইনফরমেটিভ ভিডিও। এখানে কিন্তু আজকের যে ভিডিওটা সেটা কিন্তু কোনো টিচিং পারপাসে ভিডিওটা করা হচ্ছে না। তাহলে কি ইনফরমেশন সব কিছুই তোমাদের সাথে একদম পুরো ডিটেলসে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। গত 8 এপ্রিল 8 এপ্রিল কোরা বলে একটা স্টুডেন্টদের গ্রুপ আছে, তাদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল। সেই মামলার শুনানি করছিলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি সরকার পক্ষের যে উকিল তেনাকে জিজ্ঞেস করেন যে এনসিটির নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর একটা করে আপার প্রাইমারি টেট নেওয়ার কথা, কিন্তু সরকার শেষ টেট নিয়েছিল তোমরা জানো 2015 সালে শেষ টেট নেওয়া হয়েছিল আপার প্রাইমারি। তারপর দীর্ঘ 10 বছর কেটে গেছে, 10 ইয়ার্স। বুঝতে পারছো, কোনো ফ্রেশ কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। তো যিনি বিচারক ছিলেন সৌগত ভট্টাচার্য, তিনি সরকার পক্ষের উকিলকে জিজ্ঞেস করেন যে সরকার কেন এতদিন ধরে কোনো পরীক্ষা নেয়নি, কোনো রিক্রুটমেন্ট করেনি, ফ্রেশ রিক্রুটমেন্ট করেনি। এই যে প্রশ্ন, এই প্রশ্নর যিনি সরকারি লয়ার তিনি বিচারককে কিন্তু সন্তুষ্ট করতে পারেন। তিনি অনেক আনসার দিয়েছেন তোমার বিচারক, যে মাননীয় বিচারক ছিলেন সৌগত ভট্টাচার্য তেনাকে, কিন্তু যে সরকারি লয়ার যে আনসার সেটা কিন্তু বিচারককে সন্তুষ্ট করতে পারেননি। এবার তোমার কোর্টরুমের ভিতরে কি হয়েছিল সেটা তোমরা যদি ভিডিও দেখতে চাও, সেই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু আপলোড করে দেওয়া আছে। এবার ওই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো। এবার তোমাকে আমি ব্রিফলি বলে দিচ্ছি। এবার সরকারি পক্ষের যে লয়ার তিনি বলেছেন যে আশ্বস্ত করেছেন বিচারককে যে সরকার খুব শীঘ্রই নোটিফিকেশন নিয়ে আসবে, গেজেট প্রকাশ হবে, খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশ করবে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট করবে। কিন্তু বিচারক সন্তুষ্ট হননি। সেজন্য তিনি কি বলেছেন সরকার পক্ষের লয়ারকে, না 3 উইকস মানে 3 সপ্তাহ সময় দিয়েছেন। এই 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা করতে হবে সরকারকে, যে সরকারের ফিউচার প্ল্যান কী, ভবিষ্যৎ প্ল্যান কী, কখন পরীক্ষা নেবে, কিভাবে পরীক্ষা নেবে, কখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তার মানে বুঝতেই পারছো হলফনামা দিবে মানে কি, সরকার যখনই হলফনামা দিবে মানে বুঝতেই পারছো তুমি যে অথেন্টিক সোর্স, মানে সব কিছু ঠিকঠাক বলবে সরকার কোর্টের সামনে। এবার নেক্সট হিয়ারিং আছে তোমাদের এই সংক্রান্ত মামলার 7 মে। তাহলে ওই দিন অনেক কিছু ইনফরমেশন বেরিয়ে আসবে। ওই দিন আবার যে নতুন তথ্যগুলো আসবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। এবার দেখো 3 সপ্তাহ পর যখন নেক্সট হিয়ারিং হবে, এই যে দেখো তোমরা বুঝতেই পারছো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না নতুনভাবে আবার কি হবে, না ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে, পরীক্ষা নেওয়া হবে। তার মানে কি হয়েছে, যারা দীর্ঘদিন ধরে টিচিং ওরিয়েন্টেড জবের প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য কিন্তু খুব সুখবর, ভালো খবর। তারা কি হবে, অনেকটা ইন্সপায়ার্ড হবে, ইন্সপিরেশন আসবে তাদের মধ্যে যে না এবার পরীক্ষা হচ্ছে, এবার পড়াশোনাটা এবার কি করতে হবে, পড়াশোনার গতি কিন্তু বাড়াতে হবে। এবার এই যে যারা অ্যাসপিরেন্ট বা স্টুডেন্টস তাদের মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেন্স, যে সিলেকশন প্রসেস কি হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, এক্সাম প্যাটার্ন কি হবে, সেই সংক্রান্ত অনেক কোয়েশ্চেন্স, অনেক কনফিউশন, অনেক তোমাদের দেখবে যে মার্কেটে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে এবার নাকি টেট প্লাস মেইন প্লাস ইন্টারভিউ হবে, তাই তো। এবার আমি তোমাকে বলি, যতক্ষণ না পর্যন্ত কোনো গেজেট বা তোমার অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু বলা কিন্তু সম্ভব নয়। এবার তোমরা তো বুঝতেই পারছো যে আপার প্রাইমারি হবে মানে টেট এক্সাম তো হবেই হবে, তাই তো। টেট এক্সাম হবেই, প্লাস ইন্টারভিউ তো হবেই। এবার দেখো টেট এক্সাম হবে প্লাস তোমরা বলছো মানে অনেক এতেই বলছে, অনেকেই কোয়েশ্চেন করছে যে মেইন এক্সাম হবে কি না। দেখো মেইন এক্সাম হবে না সেটার কিন্তু নোটিফিকেশান এখনও আসেনি। যেহেতু নোটিফিকেশান আসেনি সেই জন্য আমি এই সম্পর্কে কিন্তু কোনো কিছু বলতে পারবো না। যখন নোটিফিকেশান আসবে তখন তোমরা জানতে পারবে, বা গেজেট যখন প্রকাশ হবে তখন কিন্তু তোমরা জানতে পারবে। তার আগে কিন্তু বলা কিন্তু সম্ভব নয়।
এবার দেখো যে তোমাদের যে আপার প্রাইমারির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে যোগ্যতা কী লাগবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে। দেখো ফার্স্ট হচ্ছে, তাহলে ফার্স্ট তোমাদের যে কোয়ারি সেটা হচ্ছে কি না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে শিক্ষাগত যে যোগ্যতা তোমাদের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কি হতে হবে। তাহলে দেখো এই আপার প্রাইমারির জন্য কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। তবে যারা রিজার্ভ ক্যাটাগরি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা আছে। তার মানে বুঝতেই পারছো যারা জেনারেল ক্যাটাগরি কি হবে না, তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস প্লাস কি না বিএড, এটা হচ্ছে জেনারেল। এবার তুমি যদি রিজার্ভ ক্যাটাগরি হও তাহলে 5% কিন্তু ছাড় পাবে। এবার অথবা বলা আছে যারা ডিএলএড করেছো, ডিএলএড ক্যান্ডিডেট, ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন যদি থাকে, মানে তুমি ডিএলএডও করেছো কিন্তু গ্র্যাজুয়েশন পাস, তাহলেও তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। তাহলে কি বললাম যে গ্র্যাজুয়েশন প্লাস বিএড অথবা ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন। এবার দেখো যারা বিএড বললাম তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকতে হবে। এবার অনেকের কোয়েশ্চেন্স, আমি তো মাস্টার্স করে নিয়েছি, আমি কি পাবো? অবশ্যই পাবে। এটা যে তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা হচ্ছে মিনিমাম। এবার তুমি যদি মাস্টার্স করে থাকো আরও ভালো, কোনো প্রবলেম নেই, মাস্টার্স করে থাকলে তুমি তো পাবে, এটা হচ্ছে মিনিমাম। এবার দেখো নিয়োগ পদ্ধতি, এটা হচ্ছে এই যে নিয়োগ পদ্ধতিটা এটা হচ্ছে কিন্তু ওল্ড, মানে আগের যে পদ্ধতি ছিল কি ছিল না, একটা লিখিত পরীক্ষা হতো 150 মার্কের, দেন ইন্টারভিউ। তো এবার তুমি বুঝতেই পারছো এবার কি বলছে অনেকেই যে এবার নাকি মেন পরীক্ষা হবে। যদি মেন পরীক্ষা হয় তবুও তোমাকে কি করতে হচ্ছে না, তোমাকে টেট এক্সামটা কিন্তু দিতেই হচ্ছে, টেট এক্সামটা দিতেই হচ্ছে। তার মানে কি টেটটা তো তোমাকে পড়তেই হবে, তাহলে বসে না থেকে কি টেটের প্রিপারেশনটা তোমাকে শুরু করে দিতে হবে। এবার যদি গেজেট ফোকাস যখন হবে বা নোটিফিকেশান যখন আসবে সেখানে যদি দেখো যে সাবজেক্ট দিতে হবে বা মেইন পরীক্ষা হবে, তাহলে কি করবে না তখন তুমি সাবজেক্টের উপর বেশি বেশি ফোকাস করবে। বসে থেকে তো লাভ নেই, তোমাকে কী করতে হবে না এই টেটের এক্সাম মানে প্রিপারেশনটা তোমাকে শুরু করে দিতে হবে। তাহলে দেখো এই আগের যে এক্সাম প্যাটার্ন সেখানে যে টেট পরীক্ষা নেওয়া হতো সেখানে কি ছিল না, তোমরা জানো সিডিপি প্লাস পেডাগোগি এই দুটো মিলে ছিল 30টা প্রশ্ন। যে এক্সাম প্যাটার্ন দেখো 30 নম্বরের। সেকেন্ড ছিল বিষয় কি না প্রথম ভাষা যেটা হচ্ছে বাংলা, এখানে ছিল প্রশ্নের সংখ্যা 30, নম্বর হচ্ছে 30। দ্বিতীয় ভাষা ইংরেজি, 30টা কোয়েশ্চেন্স 30 নম্বর। এটা ছিল সবার জন্য কিন্তু কমন, তুমি সায়েন্স বা আর্টস যেই স্ট্রিম থেকেই আসো না কেন এই যে প্রথম 3টে বিষয় সবার জন্য কিন্তু কমন। এবার তুমি যদি সায়েন্স সিস্টেম থেকে বিলং করো তাহলে তোমার জন্য গণিত ও বিজ্ঞান থেকে থাকবে 60টা কোয়েশ্চেন্স, মার্কস হবে 60 মার্ক। তুমি যদি আর্টস থেকে বিলং করো তাহলে তোমার জন্য কি হবে না সমাজবিদ্যার কটা থাকবে না 60টা কোয়েশ্চেন 60 মার্কসের। তাহলে বুঝতে পারছো টোটাল কোয়েশ্চেন্স কত না নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 150 মানে 150, টোটাল মার্কস হচ্ছে 150। এবার সময় যেটা টাইম তোমাদের দেওয়া হবে কত না 150 মিনিটস, এটা যদি আমি আওয়ার্সে কনভার্ট করি তাহলে 2.5 মানে 2.5 ঘন্টা। তো এই হচ্ছে কি লিখিত পরীক্ষার ধরন, তাই তো। এবার দেখো তোমাদেরকে বলে দিলাম যে এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। এবার একটু ব্রিফলি বলে দিই যে কোন বিষয় থেকে কয়টা করে কোয়েশ্চেন্স থাকবে সেই সংক্রান্ত ব্রিফলি ডিসকাশন তোমাদের সাথে আমি করে দিই, বা একটু ডিটেলস সিলেবাস। তাহলে দেখো প্রথম যেটা বললাম তোমাদের কি না তোমাদের আমি বললাম যেটা শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, এখান থেকে থাকবে 30টা কোয়েশ্চেন্স। এবার দেখো এই 30টা কোয়েশ্চেনের যে সিলেবাস এখানে দেওয়াই আছে, এই ডিটেল সিলেবাস তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের প্রথম ভাষা যেটা হচ্ছে কি বললাম যে বাংলা, এখান থেকে দেখো ভাষাগত বোধ পরীক্ষণ, এখান থেকে 15টি কোয়েশ্চেন্স থাকবে। এখানে জানো তোমরা যে 2টি
পরিচ্ছেদ একটি গদ্য থেকে দেওয়া থাকে, তাই তো? একটি গদ্য সাহিত্য থেকে দেওয়া থাকে একটা, আর একটি কবিতা থেকে দেওয়া থাকে। নেক্সট হচ্ছে শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ, এখান থেকে থাকে তোমার 15টি কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে বললাম দ্বিতীয় ভাষা, এখান থেকে দেখো কম্প্রিহেনশন থাকবে কত না 15টা কোয়েশ্চেন। তারপর পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে থাকবে 15 কোয়েশ্চেন্স, তাই তো? 15 মানে 15টা কোয়েশ্চেন। এটা গেল তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ইংলিশের কথা বললাম। এবার দেখো যে এই যে ডিটেল সিলেবাস, এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা কিন্তু তোমরা নিজেরা দেখে নেবে, এত কিন্তু বলা সম্ভব না, ভিডিও কিন্তু প্রচুর লেন্দি হয়ে যাবে। তারপর দেখো, এবার দেখো তুমি এটা 3টে যে বললাম, এই 3টে সবার জন্য কমন, সবার জন্য কিন্তু কমন। কি কি না শিশু বিজ্ঞান, তারপর প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2। এবার দেখো, এবার যদি কেউ সায়েন্স স্ট্রিম থেকে বিলং করে, মানে সায়েন্সের স্টুডেন্টস হয়, তার জন্য কি গণিত প্লাস বিজ্ঞান মিলে থাকবে কটা না 30টা কোয়েশ্চেন। তাহলে দেখো গণিতের প্রশ্ন থাকবে কটা না 30টি। এবার কি কি এই যে তোমাকে দেওয়া আছে, বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডলিং। এবার গণিতের শিক্ষণবিদ্যা যেটা, সেখান থেকে থাকবে 10টা। তার মানে বুঝতে পারছো বিষয়বস্তু থেকে থাকবে 20টি কোয়েশ্চেন, আর শিক্ষণবিদ্যা যেটা পেডাগজি, সেখান থেকে থাকবে 10টা প্রশ্ন। তার মানে 30টার মধ্যে বুঝতেই পারলে 20 প্লাস 10 মানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 30। নেক্সট এবার দেখো, নেক্সট হচ্ছে তোমাদের যে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান সিলেবাস। তাই তো? এবার বিজ্ঞানের যে 3টে তোমাদের বললাম যে বিজ্ঞানের, সরি ওখানে মিস্টেক হয়েছে, এখানে এই যে শিশু বিকাশের বললাম যে তোমাদের যে শিশু বিকাশের 15টা প্রশ্নর মধ্যে তোমাকে এই যে বললাম যেটা স্ক্রিনশট নিয়ে নেবে, ডিটেল সিলেবাস, প্রথম যে সিলেবাস বলেছিলাম ওখানে মিস্টেক ছিল। তারপর দেখো ব্যাপক শিক্ষার ধারণা ও বিশেষ প্রয়োজন সম্পূর্ণ শিশুদের বোধ, এখান থেকে থাকবে 15টা। তাহলে বুঝতেই পারছো যে 5টি, তাহলে 15 প্লাস 5 ইকুয়াল টু হয়ে যায় 20। এবার তোমরা জানো শিখন ও শিক্ষণ বিজ্ঞান যেটা পেডাগজি, সেখান থেকে থাকবে না 10টা। তাহলে বুঝতেই পারছো 20 আর 10 মিলে হবে 30, মানে 20 প্লাস 10। এবার এই যে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানের সিলেবাসটা, এটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে কি বললাম তোমাদের, যে শিশু বিকাশ প্লাস ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এটা হচ্ছে কমন। এবার বললাম যারা সায়েন্সের তাদের জন্য বললাম যে ম্যাথ, তোমার গণিত থেকে থাকবে 30টে, তার মধ্যে বিষয়বস্তু থেকে থাকবে তোমার 20টা, আর 10টা থাকবে পেডাগজি। এবার দেখি বিজ্ঞান থেকে কি থাকবে। বিজ্ঞান থেকে থাকবে তোমরা জানো যেহেতু 60টা, তার মধ্যে গণিত যেহেতু 30টে, তাহলে বাকি কিন্তু 30টে থাকবে কি থেকে না তোমার বিজ্ঞান থেকে 30 কোয়েশ্চেন্স। এবার দেখো বিষয়বস্তু থাকবে 20টি কোয়েশ্চেন্স, আর এবার পেডাগজি থেকে থাকবে কটা না 10টা, মানে 10 কোয়েশ্চেন্স। এবার তোমাদের আগেই বলে দিচ্ছি যে এই যে তোমার ডিটেল সিলেবাস, এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখো সমাজবিদ্যা, এবার সমাজবিদ্যার মধ্যে তোমরা জানো হিস্ট্রি আর জিওগ্রাফির কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি। দেখো হিস্ট্রি বিষয়বস্তু, দেখো হিস্ট্রি এখান থেকে থাকবে, দেখো সমাজবিদ্যার বিষয়বস্তু থাকবে 20টি প্রশ্ন, তার মধ্যে কি না ইতিহাস। তারপর জিওগ্রাফি, দেখো ইতিহাসের সিলেবাস দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এগুলো। তারপর দেখো জিওগ্রাফি মানে ভূগোলের সিলেবাস দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর দেখো নেক্সট হচ্ছে সামাজিক ও রাজনৈতিক জীবন, এখানে তোমরা বেশিরভাগই যে পলিটিক্যাল সায়েন্সের তোমরা সিলেবাস দেখতে পাবে, তাই তো? এগুলোর স্ক্রিনশট নিয়ে নেবে। এটা হচ্ছে কি বিষয়বস্তু থেকে কি বললাম 30টে কোয়েশ্চেন্স। এবার দেখো এবার কি হবে না শিক্ষা ও বিষয়সমূহ থেকে কি থাকবে না তোমার 20টে, তাহলে দেখো 40 বিষয়বস্তু থেকে 40, আর এখান থেকে 20, তাহলে কত হয়ে যাচ্ছে না 60, তাই তো? এই যে তোমার ডিটেল সিলেবাস, এটা এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এত কিন্তু বলা সম্ভব নাই। তাহলে দেখো
এগুলোকে যদি সাম আপ করি তাহলে কি বললাম যে সিডিপি প্লাস পেডাগোগি মিলে তোমার হচ্ছে 30টে। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ 1 ওখান থেকে নেওয়া হবে কত না 30টে কোয়েশ্চেন্স, নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 30। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 এটা ল্যাঙ্গুয়েজ 1, এখানে ল্যাঙ্গুয়েজ 2 কত না হচ্ছে এখানে 30। তাহলে বুঝতেই পারছো এই সিলেবাসটা হচ্ছে এই যে এটা হচ্ছে কমন, মানে সবার জন্য সেম। এবার দেখো যারা সায়েন্স এর স্টুডেন্ট তাদের জন্য দেখবে সায়েন্সের থেকে কটা না গণিত এবং বিজ্ঞান মিলিয়ে কটা হবে না 60 কোয়েশ্চেন্স। আর যারা আর্টস তাদের সমাজবিদ্যা থেকে থাকবে 60টা কোয়েশ্চেন। তার মানে এই যে তোমার 3টে বিষয়, প্রথম সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এটা হচ্ছে সবার জন্য কিন্তু কমন। আর সায়েন্স থেকে বিলংস করলে তোমার বিজ্ঞানের মানে গণিত আর বিজ্ঞান মিললে থাকবে 60টা কোয়েশ্চেন। আর তুমি যদি আর্টসের হও তাহলে সমাজবিদ্যা থেকে থাকবে তোমার 60টা কোয়েশ্চেন। তাহলে টোটাল হচ্ছে তোমার কত না নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 150, 150টা, মার্কস হচ্ছে 150। তো এই হচ্ছে তোমার টেটের সিলেবাস। এবার তোমাকে আমি বলি যে এরপর যে মেইন পরীক্ষা হবে না হবে না সেটা যখন গেজেট প্রকাশ হবে বা তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখনই কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে। তো ততদিন তুমি ওয়েট না করে, যেহেতু এটা হচ্ছেই, টেট তো হবেই হবে, তাহলে তুমি এই সিলেবাসটা কি করবে পড়তে থাকো। এবার আমি তোমাকে আরেকটা কথা বলে দিই যে এই যে সিলেবাস তোমাকে আমি দেখালাম আর সিটেটের যে সিলেবাস সেটা কিন্তু প্যাটার্ন সেম। ওই জন্য কেউ যদি সিটেটের অ্যাসপিরেন্ট হও, তুমি যদি সিটেটের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে আপার প্রাইমারি, মানে সেম সিলেবাস সেম প্যাটার্ন। বা কেউ যদি সিটেটের প্রিপারেশন নিচ্ছ তাহলে কিন্তু তুমি ডেভিয়েশন ঘটাবে না তোমার প্রিপারেশনের, মানে তুমি ডিরেল হবে না, তুমি সিটেটের প্রিপারেশন নিতেই থাকো, তোমার কিন্তু আপার প্রাইমারির সিলেবাস কভার হয়ে যাবে। তো এই ছিল তোমাদের মানে ভিডিও বিষয়বস্তু। এরপর যখন 7th মে নেক্সট হিয়ারিং তোমাদের হবে, এরপর যখন নতুন কোনো তথ্য আসবে সেটা নিয়ে তোমাদের অবশ্যই জানানো হবে। তার আগে বললাম যে আপার প্রাইমারির যে তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু নিয়ে আমাদের একটা সিরিজ শুরু হবে, মানে PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, সেগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও সিরিজ শুরু হবে। ওটা কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যদি আরও ইনফরমেশন এবং টিচিং ওরিয়েন্টেড ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।